নমস্কার, শুনছেন সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের ত্রয়োদশ পর্ব। এভাবেই শেষে মেলার দিন এসে গেল। ঘোড়া উঠে আসতে আরম্ভ করল এক দুই করে। গোপাড় ধরে বড় বড় ঘোড়া চলে যাচ্ছে। মাসাধিককাল মেলা। শনিবারে ঘোড়দৌড় হবে। গলায় ঘণ্টা বাজলে মানুষেরা মাঠে নেমে ঘোড়া দেখে। কার ঘোড়া যায়? নয়াপাড়ার ঘোড়া কি বিশ্বাস পাড়ার ঘোড়া? মাঠে ঘোড়ার মুখ ভাসলেই মানুষগুলি ঘোড়া যায় বলে চিৎকার করতে থাকে। মেলায় যাবে সকলে। রঞ্জিত যাবে, মালতী যাবে, আবু, শোভা যাবে, ছোট ঠাকুর যাবেন, তরমুজ যাবে নৌকায়। এখন নৌকায় তরমুজ বোঝাই হচ্ছে। যাবে না শুধু সোনা। লালটু পল্টু পর্যন্ত প্যান্ট জামা পরে ঠিক হয়ে আছে। সূর্য উঠলেই ওরা হাঁটতে শুরু করবে। সোনা যাবে না, কারণ সোনার এত দূর হেঁটে যেতে কষ্ট হবে। এত দূর যেতে পারবে না। সোনা বারান্দায় বসে আছে। সে সব কিছু দেখছে এবং মনে মনে অভিমানে ভেঙে পড়ছে। কারোর সঙ্গে কথা বলছে না। ছোট কাকা না বললে সে মেলাতে যেতে পারবে না। বাড়ির কেউ সাহস করে কাকাকে বলতে পারছে না। সোনা মাকে সকাল থেকে বায়না করছে, আমি যামু, তুমি ছোট কাকারে কও আমি যামু। মা পর্যন্ত সাহস পায়নি বলতে। ধনবউ গতকাল একবার বলেছিল, সোনা যদি মেলায় যায়। ছোট কাকা ধনবউকে মেলার ভিড়ের কথা বলেছিল। এত দূর সে যেতে পারবে না হেঁটে, এসব বলেছিল। আর ধনবউ বলতে সাহস পায়নি। সোনা থামে হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সব কিছু দেখছে এবং লালটু পল্টু পাট ভাঙা প্যান্ট জামা পরে ছুটোছুটি করছে। দেখতে পেয়ে ভ্যাক করে কেঁদে দিল। যত সকলের সময় হয়ে যাচ্ছে মাঠে নেমে যাবার, তত সে ভেঙে পড়ল। কারণ শেষ পর্যন্ত আশা ছিল ছোট কাকা তাকে কাঁদতে দেখে মেলায় যেতে বলবে। ঈশম আসছিল তরমুজ মাথায় করে। সে এত বড় একটা তরমুজ আবিষ্কার করে অবাক। প্রায় 1 মণের চেয়ে বেশি ওজন। সে তরমুজটা ব্যাপারীর নৌকায় তুলে দেয়নি, বাড়িতে নিয়ে এসেছে। সবাইকে কেটে কেটে খেতে বলবে। আর কাটলেই ভিতরে লাল রং, কালো বিচি। বসন্তকালে এই তরমুজের রস মিছরির শরবতের মতো। সে উঠোনে উঠেই ডাকল, সোনাবাবু কই গো, দাওটা আনেন। রঞ্জিত ছিল উঠোনে দাঁড়িয়ে। শোভা, আবু এসেছে উঠোনে। মালতী এসেছে। যারা মেলায় যাবে তারা সবাই উঠোনে ভিড় করছে। গায়ের নিচে পথ ধরে মানুষেরা সার বেঁধে মেলায় যেতে আরম্ভ করছে। সবাই মেলায় যাবে। যাবে না শুধু সোনা। সেই ঈশমের ডাক শুনতে পেয়েছে, কিন্তু উঠোনে নেমে গেল না। থামে হেলান দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে শুধু। রঞ্জিতকে বলল ঈশম, দেন কাইটা সকলেরে দেন। ঈশম বড় দুটো কলাপাতা কেটে আনলো। প্রথম তরমুজ ঠাকুরের জন্য কিছুটা আলাদা করে রাখা হয়েছে। বাকিটা রঞ্জিত কেটে সবাইকে দিল। দেবার সময় ঈশম বলল, সোনাবাবু কই? তাই না রে, দেখতাসি না। লালটু বলল, সোনা কানতাসে। কান্দে কেন? মেলায় যাইব বইলা। আপনারা যাইবেন, সোনাবাবু যাইব না? ছোট কাকায় না করছে। না করলেই হইব। বলে সে ভিতরে ঢুকে ডাকল, সোনাবাবু কই? কে ডাকইছে আপনি মেলায় যাইবেন না? আমি আপনারে মেলায় লইয়া যামু। কার সাধ্য আছে না করে দেখি। ছোট কাকা বললেন, এত দূর হাঁইটা যাইতে পারবো না। কে অরে কোলে নিয়ে হাঁটব? আমি হাঁটমু, চলেন কর্তা। যেন সহসা আকাশের সব মেঘ কেটে গেল। সোনার কি যেন হারিয়ে গিয়েছিল, সহসা মিলে গেছে। সে মাকে বলল, মা, আমারে ছোট কাকায় যাইতে কইছে, ঈশম দাদা আমারে লইয়া যাইব। সোনা ছুটে ছুটে সকলকে বলতে থাকে। ঠাকুমাকে বলল, ঠাকুরদাকে বলল, আমি মেলাতে যামু, ঈশম দাদা আমারে লইয়া যাইবে। মেলায় যাবার নামে সে প্রায় আত্মহারা হয়ে গেল।
এ যেন এক জীবন। মেলা, বান্নি, নদীনালা সব মিলে মানুষের প্রাণে এক বন্যা বয়ে আনে। রহস্যটা এতদিনে সোনা জানতে পারবে। মেলাতে কি রহস্য, কারা জাগে মেলাতে, ঘোড়দৌড় হলে বাজি জেতার জন্য সবাই আকুল হয় কেন, এসব মনে হচ্ছিল সোনার। সোনা ইসমের হাত ধরে সবার আগে মাঠে নেমে গেল, কিছু হেঁটে, কিছু কাঁধে চড়ে, এবং যখনই সোনা আর হাঁটতে পারছিল না, ইসম কাঁধে তুলে নিচ্ছে। বেশি দূর যেতে না যেতেই বালিয়াপাড়া পার হলে নদীর পাড়ে সোনা জলছত্র দেখল। তারপর গাছের নিচে, সারি সারি হিজল গাছের নিচে সোনা বিন্নির খই এবং লাল বাতাসা দেখল। 2 পয়সার বিন্নির খই, 1 পয়সার বাতাসা কিনে দিল ইসম। ছোট কাকা থাকলে কিছুতেই খেতে পারত না, খেতে দিত না। কেউ কেউ আগে উঠে গেছে। সোনা 2 পকেটে বিন্নির খই রেখেছে, ঠোঙাতে বাতাসা। সে হাঁটছিল আর বিন্নির খই খাচ্ছিল। খেতে খেতেই দেখল বড় মাঠে তাঁবু পড়েছে। তাঁবুর মাথায় পতাকা উঠছে। যজ্ঞেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। অশ্বত্থ গাছ ফুঁড়ে মন্দিরের ত্রিশূল আকাশের দিকে উঠে গেছে। আর সারি সারি ঘোড়া দরগার জমিতে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ তালপাতার বাঁশি বাজাচ্ছে। নদীতে কত নৌকা লেগে রয়েছে। ওদের একটা নৌকা আসবে, তরমুজের নৌকা। নদী নালা ঘুরে আসতে সময় লেগে যাবে। রঞ্জিতের একটা দল আসবে নারায়ণগঞ্জ থেকে। এই মেলাতে দলটা ছোড়া খেলা, লাঠি খেলা দেখাবে। ভুজঙ্গ, গোপাল 2 দিন আগে মেলায় চলে গেছে। তাঁবু ফেলতে হবে। ছোট ছোট এই 13-14 বছরের মেয়েরা আসবে সাদা ফ্রক গায়ে, কালো প্যান্ট পরে এবং পায়ে কেডস জুতো। কথা ছিল বাবুদের কাছারি বাড়িতে ওরা থাকবে। সমিতির নির্দেশে এইসব হচ্ছে। রঞ্জিত এমনভাবে চলাফেরা করছে, দলটার সঙ্গে তার যেন কোনো সম্পর্ক নেই, বরং ভুজঙ্গই সব করছিল। মালতী ঠিক যজ্ঞেশ্বরের মন্দিরে উঠে যাবার মুখেই দেখল জব্বর ইস্তাহার বিলি করছে মেলাতে। সে মালতী দিদিকে দেখে একগাল হেসে দিল। দিদি, আপনি আইসেন? মালতী দেখল ওর পাশে অপরিচিত 2-4 জন মুসলমান পুরুষ। মালতী ভয়ে হাসতে পারল না। একবার ইচ্ছা হলো জানতে মেলায় শামু এসেছে কিনা, কিন্তু জব্বরের দুপাশের লোকগুলি এমনভাবে তাকাচ্ছিল যে সে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারল না। নদী থেকে স্নান করে আসতে হবে। কিছু ফুল, বেলপাতা, তিল, তুলসী লাগবে। মালতী সোজা মন্দিরে উঠে গেল। আর তখনই একটা বাচ্চা ছেলে, ছেলের বয়স আর কত হবে, মেলায় হারিয়ে গিয়েছে। হাতে তার একটা ছোট্ট ছাগ শিশু। দিদি গেছে স্নান করতে নদীর ঘাটে। ওকে গাছতলায় দাঁড়িয়ে থাকতে বলেছে। দিদি আসবে, এলেই মন্দিরে উঠে যাবে। সংসারের তখন জ্বালা যন্ত্রণার কথা উঠেছে। ভিতরে এক মন আছে মানুষের, পাগলের মতো সেই মন নদী দেখলে কেবল উথাল পাথাল করে। মেলায় এমন কত সুন্দরী হিন্দু মেয়েদের ভিড়। স্নান করে উঠে এলে, ভিজে কাপড়ে উঠে এলে কি যে দেখায়। যুবতী মেয়ের সর্ব অঙ্গে কালসাপ যেন। কেবল দেখলেই ছোবল মারতে ইচ্ছা যায়, স্থির থাকা যায় না। গোপালদির বাবুদের ছেলেরা গোটা মেলাতে ভলান্টিয়ার দিয়েছে। ওহে মানবজাতির সন্তানেরা, মিলেমিশে থাকো। কুকাজ করলে ধরে বেঁধে নিয়ে যাব। জলছত্র দিয়েছে। কেউ হারিয়ে গেলে তার সন্ধান দিচ্ছে। ব্যাজ পরা বাবুদের ছেলেরা কেউ কেউ ঘোড়ায় চড়ে দিকে দিকে খবর নিয়ে যাবার সময় শুনল কে কার স্তন টিপে দিয়েছে। যুবককে ধরে ফেলেছে। লুঙ্গি পরা, গলায় গামছা বাঁধা, বগলে পাচনের লাঠি। মাতব্বর মানুষের মতো মেলা দেখতে এসেছিল। লোভে যখন ভিড়, স্নানের ঘাটে ভিড়, তখন পরিচিত মেয়ের স্তনে হাত দিলে সব গোপন করে রাখবে। কিন্তু হিন্দু নারী, সে তার মান সম্মানের জন্য বোকার মতো হাউ হাউ করে কেঁদে দিল। বাবুদের এক ছেলে দেখে ফেলেছে। কড়া নজর সব দিকে। মুঠিতে ধরে পাছায় এক ধাঁই করে লাথি মারল। সঙ্গে সঙ্গে মেলায় খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। কেউ কিছু বলতে সাহস করছে না। দরগার ঘোড়াগুলি ঘাস খাচ্ছে। বিকেল হলে মাঠে নেমে যাবে। কত বড় প্রশস্ত মাঠ। দূরে দূরে সব লাল নীল নিশান উঠছে। 2-1টা ঘোড়া, বোধহয় মুড়াপাড়ার সুরেশবাবুর ঘোড়াটা এখন ধুধু মাঠে ঘুরে বেড়াচ্ছে।
সাদা রঙের ঘোড়া তীর বেগে ছুটে আসছিল, আর তীর বেগে ছুটে যাচ্ছিল জব্বর। সে দেখল তার স্বজাতিকে টেনে বেঁধে নিয়ে কাছারি বাড়িতে তোলা হচ্ছে। কেউ একবার মুখ ফুটে কিছু বলছে না, তার স্বজাতিরা মাথা নিচু করে চলে যাচ্ছে। সে প্রায় যেন যোজন দূরে লাফ মেরে যেতে পারে, তেমনি লাফ দিয়ে ছুটে গেল এবং ভিড়ের ভিতর পড়ে হুঙ্কার দিয়ে উঠল, কই লইয়া যান অরে? কে একজন বলল, কাছারি বাড়ি। হ্যাঁ, কি করছে? স্তন টিপা দিছে। দিছে তো কি হইছে? বলেই সে ভিড় ঠেলে আরো এগিয়ে গেল। ওর দলটাও এগিয়ে যাচ্ছে, কিন্তু ওরা সেই যুবকের নাগাল পেল না। একদল ব্যাজ পড়া লোক আনোয়ারকে কাছারি বাড়িতে তুলে নিয়ে গেল। পাছায় লাথি, কিল, চর, ঘুষি। হায় আনোয়ার, তোমার মনে যে কি ইচ্ছা, এমন সুন্দর স্তনে, ফোটা পদ্মফুলের মতো স্তনে তুমি নাকি জলের অতলে স্বপ্ন দেখছিলে, যেন এক রূপালী মাছ ভাইসা যায়, তুমি তারে খপ করে ধরতে গেছিলে। ক্রমে সূর্য নেমে যাচ্ছিল। বড় তাঁবুতে ফরাস পাতা, সেখানে বাবুদের মেয়েরা বসবে। সুন্দর সুন্দর অলংকার গায়ে, দেবীর মতো মুখ, ঝলমল চোখে ঘোড়দৌড় দেখবে। অথবা নদীতে যে হাজার নৌকা ভেসে রয়েছে, সেই সব নৌকা থেকে দাসদাসী উঠে এলে মেলাময় আনন্দ। দরগা থেকে তখন এক দুই করে ঘোড়া ঠিক এই তাঁবুর নিচে প্রথম নেমে আসবে। বাবুদের প্রথম সেলাম দিয়ে কদম দিতে দিতে মাঠে নেমে যাবে, যেন আমরা এসেছি দূর দেশ থেকে, বাজি জিতে আমরা চলে যাব। আপনারা মেহেরবান লোক, আপনাদের এই মাঠে ঘোড়া ছোটাবো, বাজি জিতব বলে ঘোড়াটার খেলা দেখাতে শুরু করেছিল। এক দুই করে ঘোড়া তার পা তুলে বাবুদের ছোট ছোট মেয়েদের নাচ দেখাচ্ছিল। তখন মেলাতে দুটো দল। কাছারি বাড়িতে হিন্দু যুবকেরা উঠে গেছে, নিচে মুসলমান যুবকেরা। পুলিশ এসেছে, ওরা বাবুদের সপক্ষে কথা বলছিল। আইন আছে, বিচার আছে, থানায় চালান দেওয়া হবে। কিন্তু কে কার কথা শোনে? কাছারি বাড়ি ভেঙে আনোয়ারকে ওরা কেড়ে নিতে গেলে বাবুদের বন্দুক গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ঘোড়া নাচছিল দূরে। সেই ঘোড়া ভয় পেয়ে ছুটতে থাকলো, যে যেদিকে পারছে ছুটতে থাকলো। ইসম তরমুজ বিক্রি করছিল। সোনা, লালটু, পল্টু সার্কাসের তাঁবুতে বাঘ সিংহের খেলা দেখছে। ব্যাগ পাইপ বাজছিল, বাঘটা থাবা চাটছে। উঁচু রিঙে একটা ফুটফুটে মেয়ে খেলা দেখাচ্ছে। তখন সেই বন্দুকের গর্জনে সারা মেলাটায় কিরকম যেন অন্ধকার ছড়িয়ে পড়ল। দুটো লাশ পড়ে গেছে। ক্রমে অন্ধকারে মশালের আলো দেখা যেতে থাকলো। কাছারি বাড়িতে বাবুদের মেয়েরা উঠে গেছে। দরগা থেকে সব ঘোড়া এক এক করে নেমে আসছে। সহিসে রাতে মশাল, মেলাময় মশাল জ্বলছে। মাঝে মাঝে আল্লাহ আকবর ধ্বনি উঠছিল। কাছারি বাড়িতে হিন্দুরা প্রাণ রক্ষার্থে চিৎকার করছে, বন্দে মাতারম। কে কোথায় ছিটকে পড়ছে বোঝা যাচ্ছে না। সোনা, লালটু, পল্টুকে তাঁবুর ভিতর বসিয়ে দিয়ে ইসম চলে এসেছিল। সার্কাস ভেঙে গেলে ওরা ইসমের কাছে চলে আসবে এমন ঠিক ছিল। ইসম মেলাতে দাঙ্গা বাদ দিয়ে সার্কাসের তাঁবুর দিকে ছুটে যাচ্ছে। অন্ধকার হয়ে গেছে, লোকজন যে যেদিকে পারছে ছুটছে। সেই ছোট্ট ছাগ শিশু এবং বাচ্চাটা কারা চেপটে দিয়ে চলে গেছে। দিদির আশায় সে দাঁড়িয়েছিল। দিদি এলেই মন্দিরে উঠে যাবে। যখন ঘটনাটা ঘটে দুপুর হবে, আর এই দুপুর থেকেই গুঞ্জন। ক্রমে জব্বর এলে সেই গুঞ্জন বাড়তে থাকে। সবাই ভেবেছিল মেলাতে, বান্নিতে এমন হামেশাই ঘটে। মাতব্বর মানুষেরা এসে সব মিটমাট করে দেয়। কিন্তু তাজ্জবেই জব্বর। সে সকলকে বলেছিল, আইপনে গো ইজ্জত নাই? আপনারা গরু ঘোড়া আর কতদিন হইয়া থাকবেন? ঠিক শামুর গলার স্বরে সে চিৎকার করছিল। এত মানুষজন দেখে ওর কেমন জোশ এসে গেছিল ভিতরে। সে এবার নিজেকে, সে যে কত বড় এবং ইচ্ছা করলে কি না করতে পারে বলে আনোয়ারকে কেড়ে নেবার জন্য কাছারি বাড়িতে উঠে যাবার সময় দেখল বন্দুক গর্জে উঠছে। সে এতটা আশাই করতে পারেনি। পরপর দুটো লাশ ওর সামনে মুখ থুবড়ে পড়ল। আগুন জ্বলতে কতক্ষণ! এবার যেন সকলে মশালে আগুন জ্বালিয়ে ছুটে আসবে এবং সব তছনছ করে কাছে পিঠে যার যা কিছু অমূল্য মনে হবে ফেলে মাঠের ভিতর দৌড়তে থাকবে। ইসম সার্কাসের তাঁবুর দিকে ছুটছে। হায়, গেল, সব গেল।
সে চিৎকার করে ডাকছে, সোনা বাবু। তাঁবুর সামনে এসে দেখল তাঁবু আর নেই, সব তছনছ করে দিয়েছে। তাঁবুর একটা দিকে আগুন জ্বলছে, বাঘসিংহ ঝলসে যাচ্ছে, কাছে কোথাও কোনো লোকজন নেই, যেন নিমেষে সব লুটপাট করে তুলে নিয়ে গেছে কারা। ইসম কি করবে স্থির করতে পারছে না। সে বড় মুখ করে সোনাবাবুকে নিয়ে এসেছে। হায়, কি হবে? সে আকুল হতে থাকলো, আর পাগলের মতো কাছারি বাড়ির দিকে উঠে যাবে ভাবল। কিন্তু কাছে গিয়ে মনে হলো বাবুরা যেভাবে রুখে আছে, ওর পরনের লুঙ্গি, সে কিছুতেই আর সেদিকে যেতে সাহস পেল না। তারপর মনে হলো 3 নাবালক এদিকে ছুটে আসতে পারে না, কারণ ওরা পথ হারিয়ে ঠিক যেখানে সে তরমুজ বিক্রি করছিল সেদিকেই ছুটে যাবে। সে আর দাঁড়ালো না। গোটা মেলাটা খেপে গেছে, চারপাশে আগুন। এই আগুন যেন কতকাল থেকে মাটির ভিতর এতদিন আত্মগোপন করেছিল। কতদিনের অপমান এইসব মানুষ হজম করে এখন বদলা নিচ্ছে। সে কি করবে ভেবে পেল না। আগুনের ভিতর দাঁড়িয়ে চিৎকার করতে থাকলো, সোনা বাবু কই গেলেন গো? লালটু বাবু, আমি গায়ে ফিরমু কি কইরা? মুখ দেখামু কি কইরা? সে পাগলের মতো আগুনের ভিতর কেবল ডাকতে থাকলো। সে ডাকতে ডাকতে ছুটছিল। চারধারে কাঁচ ভাঙা, কাচের চুড়ি ভেঙে পথটা লাল নীল সবুজ মিহিদানার মতো পথ। পথে ছুটতে গিয়ে ওর হাত পা কেটে যাচ্ছে। ওর হোশ ছিল না। ওরা হয়তো গাছের নিচে ওর জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু হায়, এসে দেখল সেখানে কেউ নেই। শুধু বড় বড় তরমুজ চারিদিকে কারা ছড়িয়ে দিয়ে মাঠের অন্ধকারে মিশে গেছে। তরমুজে সব চাপ চাপ রক্ত। ওর শরীর শিউরে উঠল। পাগলের মতো হেঁকে উঠল, কেডা আমার মানুষ কাইরা নিছো কও? বলে সেও সে উন্মত্ত মেলাতে কাদের হত্যা করার জন্য ছুটে গেল। সে ফাঁকা মাঠের ভিতরে দাঁড়িয়ে উন্মত্ত প্রায় চিৎকার করে ডাকতে থাকলো, সোনাবাবু কই গেলেন? রা করেন, কোন আন্ধাইরে লুকাইয়া আছেন কন? আমি ইসম, আমি আপনি গো বাড়ি নিয়া যাবো। বাড়ি নিয়া না যাইতে পারলে আমার জাত মান কুল সব যাইব। ঘোড়াগুলি দ্রুত বেগে ছুটছে। যেসব ঘোড়া দরগায় ছিল তারা প্রায় সকলে জব্বরের হয়ে যেন লড়ছে। এটা যে কি হয়ে গেল! দোকানপাট লুট, মণিহারি দোকান, কাপড়ের দোকান এবং কামার কোমর এসেছে হাড়ি কলসি দা বটি নিয়ে। সেসবও লুটপাট হচ্ছিল। সার্কাসের তাঁবু থেকে 2-3টে মেয়ে উধাও হয়ে গেল এবং মানুষেরা নদীর পাড়ে এসে হুমড়ি খেয়ে পড়ল। সামনের বড় বড় সব তরমুজের নৌকা, হাড়ি পাতিলের নৌকা, আর কিছুই টের পাওয়া যাচ্ছে না। শুধু জলের ভিতর হাহাকারের শব্দ। কেউ কোনো দিকে তাকাচ্ছে না, যে যার প্রাণ নিয়ে পালাচ্ছে। ঘোড়ার পায়ের নিচে অথবা আগুনের ভিতর কার কখন প্রাণ যায় বোঝা দায়। সরকি, বর্ষা, সুপুরির শলা হাজার হাজার দুদলের ভিতর কোথা থেকে সহসা আমদানি হয়ে গেল, যেন এক যুদ্ধক্ষেত্র। দিঘির দুপারে 2 দল অন্ধকারে প্রতীক্ষা করছে, রাত বাড়লেই ঝাঁপিয়ে পড়বে। রঞ্জিত বিকেলের দিকেই প্রথম আঁচ পেয়েছিল। সে তার দলবল নিয়ে কাছারি বাড়িতে উঠে গেল। এখন সোনা, লালটু, পল্টু আর মালতীকে খুঁজে বের করতে হবে। মেলাতে এলে মালতী অধিক সময় মন্দিরে কাটায়। সে ওদের কাছারি বাড়ি তুলে দিয়ে প্রথম মালতীর খোঁজে গেল। মালতীর ঠিক যেখানে বড় একটা ভাঙা মঠ আছে, মঠের দরজায় যেখানে ভিড়, ভিড়ের ভিতর মালতী পূজা দেবার জন্য যেন হামাগুড়ি দিচ্ছে। রঞ্জিত আঁচল ধরে ফেলল, বলল, শোভা আবু কোথায়? ওরা মন্দিরে আছে, ওদের নিয়ে চলে এসো। মালতী ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। রঞ্জিত বলল, দেরি করো না, আমি সার্কাসের তাঁবুতে যাচ্ছি। ইসমকে খবর দিতে হবে, অনেক কাজ, মেলায় গন্ডগোল হতে পারে। রঞ্জিত হন হন করে হাঁটছে। দিঘির এপারে রকমারি কাচের চুড়ির দোকান, তারপর ফুল ফলের দোকান, তারপর বাতাসা বিন্নির খই, মিষ্টির দোকান কত। তেলে ভাজার দোকানগুলি পার হয়ে এলেই ফাঁকা মাঠ। মাঠে এখন তাঁবুর ভিতর গোপালদির বাবুরা বসে আছে। এই মাঠ পার হলে সার্কাসের তাঁবু, 2টো ছোট বড় সার্কাস। রঞ্জিত টিকিট কিনে দিয়েছে। ইসম ওদের বসিয়ে দিয়ে বের হয়ে এলে কথা ছিল, সার্কাস দেখা শেষ হলে যেখানে ইসম তরমুজ বিক্রি করবে সেখানে সবাই চলে যাবে। রঞ্জিত দেরি করতে পারল না। এখানে সে ছদ্মবেশী মানুষ, তার পরিচয়ের জন্য লোক হাঁটাহাঁটি করতে শুরু করেছে। সে যতটা পারল দ্রুত সার্কাসের তাঁবুতে ঢুকে যাবার জন্য হাঁটতে থাকল। জিলিপির দোকান থেকে
তখনও একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এমন কুৎসিত আকার নেবে মেলাটা, অন্তত জিলিপি ভাজার মনোরম গন্ধ থেকে তার টের পাওয়া যায়নি। কেবল রঞ্জিত এবং অন্য কেউ কেউ বুঝি ভেবেছিল সময়টা দুঃসময়। মেলা ছেড়ে এখন যার যার মতো ঘরে ফেরা দরকার। মেলাতে শচীন্দ্রনাথের আসার কথা ছিল। তিনি এলেই জব্বরকে কবজা করতে পারতেন। শচীন্দ্রনাথকে জব্বর ভয় পায়, কারণ আবেদ আলীর সুখে দুঃখে শচীন্দ্রনাথ আত্মীয়ের মতো। রঞ্জিত হাঁটতে হাঁটতে এসব ভাবল। সে সার্কাসের তাঁবুতে আসতেই দেখল সার্কাস ভেঙে গেছে। গণ্ডগোলের আঁচটা ওরাও টের পেয়েছে। সব খেলা না দেখিয়ে বাঘের খাঁচায় বাঘ, সিংহের খাঁচায় সিংহ পুরে দিল। রঞ্জিত গেটের সামনে ওদের তিনজনকে দেখে বলল, তোমাদের আর ওদিকে যেতে হবে না, আগে তোমাদের কাছারি বাড়ি দিয়ে আসি। রঞ্জিত ভেবেছিল ওদের কাছারি বাড়ি তুলে দিয়ে ইসমকে খবর দেবে এবং ইসমকে সব তরমুজ নৌকায় তুলে দিতে বলবে। কাছারি বাড়ি পর্যন্ত রঞ্জিত যেতে পারল না। সূর্য অস্ত যাচ্ছে তখন। বন্দুকের গর্জন এবং হল্লা, মানুষজন নিহত হচ্ছে। রঞ্জিত তাড়াতাড়ি একটু পিছনের দিকে হেঁটে গেল। ওর মনে পড়ে গেল মালতীকে সে বলে এসেছে সার্কাসের তাঁবুর গেটে সে থাকবে। তাড়াতাড়ি সে তাঁবুর গেটে এসে দাঁড়াতেই দেখল পেছনের দিকটায় কে তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছে। সে এই বালকদের নিয়ে কি করবে? মালতী এখনো আসছে না, অথবা মালতী কি ওদের না দেখে ফের মন্দিরে চলে গেছে? এখন তো হাতে প্রাণ, কখন প্রাণ যায়। আর মালতীর মতো সুন্দরী যুবতী, সে এবার কেমন আকুল হয়ে ওদের নিয়ে সোজা মন্দিরের দিকে ছুটে গেল। সোনা ঠিক কিছুই বুঝতে পারছে না। সহসা কেন এমন হলো যেন পঙ্গপালের মতো সব মানুষ নদীর দিকে ছুটে যাচ্ছে। সে দেখল আবু একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছে। সোনা বলল, মামা ওই দেখেন আবু। রঞ্জিত বলল, তোর পিসি কোথায়? আবু কাঁদছিল শুধু। বুঝল আবু এই মেলাতে হারিয়ে গেছে। এখন আর মালতীকে খোঁজা অর্থহীন। ওর বুকটা কেঁপে উঠল। ওদের কোনো নিরাপদ স্থানে পৌঁছে না দিতে পারলে সে স্বস্তি পাচ্ছে না। কিন্তু কিভাবে কাছারি বাড়ির দিকে উঠে যাওয়া যায়? সে পিছনের দিকে তাকাতেই দেখল আগুন জ্বলছে। একমাত্র নদীর দিকেই নেমে যাওয়া যেতে পারে। নৌকা আছে, তরমুজের নৌকা। সে ওদের নিয়ে ছুটতে থাকলো। অন্ধকার হয়ে গেছে, মানুষজন সবার চেনা যাচ্ছিল না। মাঝে মাঝে দূরের আগুন সহসা হলকা ছাড়লে কিছু কিছু মুখ দেখা যাচ্ছে। নির্বিচারে হিন্দু মুসলমান এদিকটাতে মিলেমিশে আছে। সবাই প্রাণের দায় নিরাপদ স্থানের জন্য ছুটছিল। রঞ্জিত দেখল নৌকাটাকে আলগা করে দিয়েছে, একটু দূরে ভেসে রয়েছে। সে জলে ঝাঁপ দিল এবং মাঝ নদী থেকে নৌকা টেনে আনার জন্য সাঁতরাতে থাকলে দেখল জলের ওপর কী সব ভেসে রয়েছে। সে বুঝতে পারল সেই ভীত সন্ত্রস্ত মানুষেরা জলে ভেসে রয়েছে। আগুন থেকে এবং হত্যা থেকে প্রাণ রক্ষার্থে ডুবে ডুবে নদী পার হচ্ছে। সে দেখল কিছু কিছু নৌকা তীর বেগে ছুটে যাচ্ছে। সে আর দেরি করল না, নৌকায় উঠে গেল এবং মনে হলো তার কিছু আবছা মতো মানুষের আভাস সেই নৌকায়। রঞ্জিত চিৎকার করে উঠল, তোমরা কে? কোনো শব্দ ভেসে আসছে না। কে তোমরা? এবার বুঝি গলা চিনতে পেরে মালতী কেঁদে ফেলল। আমি মালতী। তুমি? পাশে কে? শোভা আবুরে পাইতাছি না। এখন আর কথা বলার সময় নয়। নৌকাটা তীরের দিকে টেনে নিয়ে যাওয়ার সময় বলল, আবুকে পাওয়া গেছে। আবু, সোনা, লালটু সবাই পাড়ে দাঁড়িয়ে আছে। একটু থেমে বলল, বইটা দেখছি না, লগি নেই, কোথায় গেল সব? মালতী কোনো জবাব দিল না। তার এখন আর কোনো ভয় নেই। সে প্রাণপণে রঞ্জিতকে সাহায্য করার জন্য হাতে জল টানছিল। নৌকা পাড়ে এলে রঞ্জিত অন্ধকারে দেখল সেই মশালের আগুন এদিকে ছুটে আসছে। সর্বনাশ! ওরা টের পেয়েছে আত্মরক্ষার্থে নদীর জলে মানুষ ভেসে পার হয়ে যাচ্ছে ওপারে। সে এ মুহূর্তে কি করবে ভাবতে পারল না। মনে হচ্ছে নিশ্চিত হত্যা, নির্বিচারে হত্যা। সে সোনার চোখ দেখল। সোনা কিছুই বুঝতে পারছে না যেন। এমন একটা হাসি খুশির মেলা, মেলাতে কত পাখি উড়ে এসেছে, কত রং বেরঙের ঘোড়া, তালপাতার বাঁশি, তিলাকদমা, বাতাসা, কি সুন্দর সব লাল নীল নিশান উঠছিল। এখন সেসবের কিছু নেই। কি করে তছনছ হয়ে গেল। শুধু চারিদিকে আগুন জ্বলছে। মাঠে সেই সব অশ্বারোহী পুরুষ কদম দিচ্ছে, হাতে মশাল। মশালের আলোতে মৃত্যুর কাছাকাছি যে মানুষ
তাদের মুখ দেখার বাসনা। সবাই উঠে এলে রঞ্জিত জোরে নৌকাটা নদীতে ঠেলে দিল। তারপর প্রাণপণ সবাই জল টানতে থাকলো হাতে। তরমুজের নৌকো রঞ্জিত 1-2 করে সব তরমুজ জলে ফেলে পাড়ের দিকে ভাসিয়ে দিতে থাকলো। অন্ধকারে এইসব তরমুজ জলে ভেসেছিল। জলে ভেসে ভেসে মানুষের মাথার মতো যেন কত শত মানুষ জলে মুখ ডুবিয়ে এই পৈশাচিক উল্লাস থেকে আত্মরক্ষা করছে। আর ঠিক মাঝ নদীতে এসেই মনে হলো সেই মশাল হাতে দলটা মাঠ শেষ করে নদীর কাছাকাছি এসে যাচ্ছে। ওরা যদি দেখতে পায় বর্ষা ছুড়ে দিতে পারে, অথবা জল সাঁতরে চলে আসতে পারে। সে সবাইকে এবার নৌকা থেকে জলে নামিয়ে দিল। তারপর নৌকাটা জলে কাত করে রাখল। দূর থেকে দেখলে মনে হবে খালি একটা নৌকা ভেসে ভেসে চলে যাচ্ছে। বরং কাছে পিঠে যেসব তরমুজ ভেসে যাচ্ছে, অন্ধকারে ওরা সেই সব তরমুজ মানুষের মাথা ভেবে যে যার বল্লম অথবা সুপারির শলা ছুঁড়ে দিলেই হাত খালি হয়ে যাবে। তখন আর নদীর পাড়ে দাঁড়িয়ে থাকবে না, মাঠে উঠে যাবে। ওরা নৌকার ওপাশে শরীর লুকিয়ে জলের ভিতর মাছ হয়ে থাকবে এবং সন্তর্পণে নৌকাটাকে টেনে ওপারে নিতে পারলেই যেন ভয় ডর কেটে যাবে। ওরা নৌকাটাকে গুণ টানার মতো নিয়ে যাবে। তারপর মালতী একপাশে, মাঝে সোনা, লালটু, পল্টু এবং আবু শোভা, শেষ মাথায় রঞ্জিত, শুধু সবার হাত দুটো নৌকার কাঠে, আর গোটা শরীর মুখ নৌকার ছায়ায় আড়াল করা। যেন এই নৌকায় কিছু মানুষজন ছিল, ওরা এখন নদীর জলে ডুবে গেছে। খালি নৌকা কাটা মাথা নিয়ে যায়। 2-4টা তরমুজ গলুয়ের ওপর ইতস্তত ছড়ানো। অন্ধকারে এমন একটা দৃশ্য তৈরি করে রাখল রঞ্জিত। কখন কি যেন হয়ে যায় মানুষের ভিতর। যারা ঘোড়ায় চড়েই হত্যাকাণ্ডে মেতে গেছে, রঞ্জিত জানে ওরা ঘরে বিবি ব্যাটা রেখে এসেছে। বাজি জিতে গেলে পালা পার্বণের মতো উৎসব লেগে যাবে। গ্রামে গ্রামে সেই বাজি জেতার মেডেল গলায় ঝুলিয়ে মানুষের কাছে দোয়া ভিক্ষা করবে। এখন দেখলে কে বলবে এরা সেই সব মানুষ? অন্ধকারের ফাঁক থেকে সে দেখল ওদের হাতে সুপারির ফলা, যেন এক হত্যার খেলায় মেতে গেছে। ওরা সুপারির শলা, বল্লম সেই সব তরমুজের বুকে সরকির মতো গেঁথে দিতে থাকলো আর উল্লাসে ফেটে পড়ছিল। ওরা কাফের হত্যা করছিল। আর তখন এক মানুষ নদীর পাড়ে যায়। অন্ধকারে সে মানুষটা ডাকছে, সোনাবাবু কই গেলেন গো? অন্ধকার থেকে সারা শব্দ আসছে না। দূরে তখন নৌকা ভাসিয়েছে রঞ্জিত। ওরা পাড়ে উঠে এবার ছুটতে থাকবে। মানুষটা ডাকছিল, আমি কারে লইয়া ঘরে ফিরমু? মানুষটা এপারে ডাকছে। ও পাড়ের মাঠে তখন ছুটতে গিয়ে আছাড় খেলো সোনা। দূর থেকে, অনেক দূর থেকে কে যেন তাকে ডাকছে। সোনা ডাকলো, মামা আমাকে কে ডাকে? রঞ্জিত অন্ধকার মাঠে ওকে কোলে তুলে নিল। বলল, কথা বলো না, ছোট। সে ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলল, সামনে হিন্দু গ্রাম পড়বে, সেখানেই রাত কাটাতে হবে। অন্ধকারে মালতীকে নিয়ে যেতে সে সাহস পাচ্ছে না। সারা রাত না হেঁটে সামনের গ্রামে সে আশ্রয় নেবে ভাবল। মানুষটার ডাক ক্রমে কেমন ক্ষীণ হতে হতে একসময় বাতাসের সঙ্গে মিশে গেল। সোনাবাবু আসেন, আমি ইসম, আমি কারে লইয়া বাড়ি যাই কন? সোনার বারবার মনে হচ্ছিল ওকে কে নদীর ওপারে ডাকছে। কে যেন এই নদীর পাড়ে পাড়ে ওকে অনুসন্ধান করে বেড়াচ্ছে। দূর থেকে সেই গলার স্বর সে কিছুতেই চিনতে পারছে না। সে ভয় পরিমরি করে ছুটতে থাকল। ভয় নিশি টিশি হতে পারে, তাকে নিশিতে ডাকছে। মেলার দাঙ্গা মেলাতেই শেষ হয়ে গেল। ইসম বাড়ি ফিরে এসেছিল সকলের শেষে। শীর্ণ চেহারা, দুর্বল, দেখলে মনে হবে শরীর থেকে প্রাণ পাখি ওর উড়ে গেছে। সে সেই যে ডাকছিল মাঠে মাঠে নদীর পাড়ে, ডাক আর থামেনি। কেমন চোখ ঘোলা, যেন সে কোনো নাবালককে হত্যা করে ফিরছে। কে যেন বলল, ইসমকে দেখে এসেছে বিলের পাড়ে বসে বিড়বিড় করে কি বকছে। শচীন্দ্রনাথ আর দেরি করেননি। মেলার দাঙ্গা এদিকে ছড়ায়নি। রাতে রাতে শেষ হয়ে গেছে। রূপগঞ্জ থেকে একদল পুলিশ, নারায়ণগঞ্জ থেকে লঞ্চে একদল আর্ম পুলিশ এসে শেষ পর্যন্ত দাঙ্গা আয়ত্তে এনেছে। মাতব্বর মানুষেরা আবার সবাইকে মিলেমিশে থাকতে বলে ভাবল, যাক এবারের মতো ফয়সালা হয়ে গেল। শামু খবর পেয়ে ঢাকা থেকে ছুটে এসেছে। বিলের পাড়ে যাবার সময় শামুর সঙ্গে শচীন্দ্রনাথের দেখা। শামু বলল, কর্তা কই যান?
জামু ফাউসার বিলে। এই সকাল সকাল? ইসমটা তো ফিরে নাই। দাঙ্গাতে ইসম বুঝি গেল মনে হয়। এখন শুনতাছি ইসম বিলের পাড়ে 2 দিন ধইরা বৈশা আছে। শচীন্দ্রনাথ ইসমকে প্রায় বিলের পাড় থেকে ধরে এনেছিল। চোখ মুখ দেখলে আর বিশ্বাসই করা যায় না এই সেই ইসম। সোনা, লালটু, পল্টু ইসমের সামনে গিয়ে দাঁড়ালো। ওদের দেখে কেমন শরীর কাঁপছিল। সে হাসতে পারল না। সে যেন বিশ্বাস করতে পারছে না ওরা ফিরে আসতে পারে। সে নাবালকদের মাথায় মুখে হাত দিয়ে বলল, বাবু, আপনারা বাইচা আসেন বাবু গো, বলে তার ভিতর থেকে কেমন এক কান্নার আবেগ উঠে আসছিল। শচীন্দ্রনাথ ধমক দিলেন, এই ওঠ, যা এখন শান কই রাখা, তারপর ঘুমাইবি। তরমুজ খেতে আজ আর নাইমা যাইতে হইব না। তোমরা যাও, আর একটু বিশ্রাম নিতে দাও, বলে সোনা, লালটু, পল্টুকে বৈঠকখানার ঘর থেকে নেমে যেতে বললেন। ওরা নেমে না গেলে ইসম সারাদিন ওদের সামনে বসে থাকবে এবং পাগলের মতো হাউমাউ করে আবেগে সুখের কান্না কাঁদতে থাকবে। মেলা থেকে মালতীও ফিরে এসে কেমন ভয়ে দিন কাটাতে থাকলো। রাত হলে সে ঘরের বার হতো না, কুপি জেলে বসে থাকত। রাত হলে শোভা আবুকে বুকে নিয়ে কেবল দুঃস্বপ্ন দেখত। একদিন বলার ইচ্ছা হতো, ঠাকুর আর পারি না, রাইতে ঘুম নাই চোখে, মনে হয় কারা যেন রাইতে বাড়ির উঠানে ফিসফিস কইরা কথা কয়। তোমারে ঠাকুর বুঝাইতে পারি না, পরাণে কি জ্বালা। সেই যেন জ্বালালির মতো জ্বালা সহে না প্রাণী, জ্বালা মরে না জলে। ঠান্ডা হাত উষ্ণ স্পর্শের জন্য মালতীকে কাতর দেখাচ্ছে। অথবা যেন বলার ইচ্ছা, ঠাকুর আমারে নিয়ে যেদিকে 2 চক্ষু যায় চইলা যাও। কিন্তু সকাল হলে যখন টোডার বাগের মাঠে মোরগেরা ডাকে, সূর্য গাব গাছটার ফাঁকে উঁকি মারে, তখন আর কিছু মনে থাকে না। তখন মনটা পাগল পাগল লাগে। কোনো ফাঁক ফিকির খোঁজা, কি করে মানুষটারে দেখা যায়। একদিন সে রঞ্জিতকে বলল, আমারে একটা চাকু দিবা ঠাকুর? চাকু দিয়ে কি করবে? আমারে দাও না, কাঠের চাকু দিয়ে আর খেলতে ইচ্ছা হয় না। হাত তোমার এখনো ঠিক হয়নি মালতী, ঠিক হলে এনে দেব। মালতীর বলার ইচ্ছা হতো, আমার হাত ঠিক নাই কে কয়? তুমি আমারে আয়না দাও, দেখো একবার কি খেলাটা খেলি। বুঝি মরণ খেলার শখ। অমূল্যর বড় বেশি বার বাড়ছে। রঞ্জিত আসার পর থেকেই অমূল্য কেমন মরিয়া। সে ফাঁক ফিকিরে আছে। মালতীকে পেলেই ঘাটটা মাঠে, ঝোপে জঙ্গলে, অথবা কবি গান হলে, যাত্রা গান হলে, যখন কেউ বাড়ি থাকবে না তখন কামড়ে ধরবে। মালতী বাড়ি পাহারা দেবার জন্য শুয়ে থাকে। থাকতে থাকতে দরজায় শব্দ, কে তুমি? আরে কথা কও না কেন? দরজা খুইলা চইলা আসো, দেখি একবার চাঁদের লাখান মুখখানা। বলেই ভিতরে ভিতরে মরণ খেলার জন্য মালতী প্রস্তুত হতে থাকে। তখনই মনে হয় যেন জব্বর দাঁড়িয়ে আছে গাছতলাতে, ইস্তাহার বিলি করছে, বলছে, মালতী দিদি আইলেন। ওর পাশের মানুষগুলি দাঁত বের করে মালতীকে দেখছে। ঠিক এমন একটা ছবি ভাসলেই ওর বায়না রঞ্জিতের কাছে, ঠাকুর দেও না, বড় একটা চাকু দিবা আমারে, সূর্য ডুবলে আমার বুকে জল থাকে না। দাঙ্গার পর থেকেই লাঠি খেলা, ছোড়া খেলা রাতের আধারে, অথবা অন্য কোথাও ডে লাইট জেলে, এবং বড় দালান বাড়ির মাঠ কোটা পার হলে যে নির্জন জায়গা গ্রামের, সেখানে সবাই জমা হতো। এখন আর রঞ্জিত এসব দেখে বেড়ায় না। সে দূরে চলে যায়। কোথায় যায়, কেন যায়, কেউ জানে না। কবিরাজ এবং গোপাল দেখাশোনা করছে। ফাল্গুন চৈত্র গেল। বৈশাখ মাসে বড় গরম। গরমে জ্যোৎস্না উঠলে ডে লাইট জ্বালা হতো না। অস্পষ্ট জ্যোৎস্নায় খেলা হতো। মুখগুলি তখন ভালো করে যেন চেনা যেত না। মালতী শোভা আবুকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়ি চলে আসত। ধন বউ, বড় বউ থাকত। পাল বাড়ি থেকে সুভাষের মা আসত, হারান পালের বউ আসত, চন্দদের বড় বড় 2 মেয়ে মতি, গগনী আসত। ধীরে ধীরে খেলা জমে উঠলে সোনাদের নতুন মাস্টারমশাই শশীভূষণ সকলের হাতে ভিজা ছোলা গুড় দিতেন। এই দেশে কোথায় কবে গৃহযুদ্ধ বেঁধে যাবে, তিনি ইতিহাসের ছাত্র। যখন স্বাধীনতা আসে এমন গৃহযুদ্ধ বেঁধে যায়। বেঁধে গেলে এইসব লাঠি খেলা আপন প্রাণ রক্ষার্থে কাজে আসে। কোথাও যুদ্ধ হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে,
ঠিক এ অঞ্চলে বাস করলে টের পাওয়া যায় না। অভাবে অনটনে মানুষ চলে আসছিল। শশীভূষণ বুঝি এই দলের। তিনি চাকুরি নিয়ে চলে এলেন। স্কুলের প্রধান শিক্ষক। সোনা শশীভূষণের পায়ের কাছে বসে ইতিহাসের গল্প শুনত। ট্রয় যুদ্ধ, ট্রয়ের সেই কাঠের ঘোড়া, শহরের দরজায় কাঠের ঘোড়াটা কারা রেখে গেল, কত বড় ঘোড়া। নগরীর শিশুরা সেই কাঠের ঘোড়ার চারপাশে ঘুরে ঘুরে গান গাইছিল। সেই কাঠের ঘোড়া সমুদ্রের বালিয়াড়িতে দাঁড়িয়ে আছে, কি বড় আর উঁচু, এবং ভিতরে হাজার হাজার সৈন্য। সেই ট্রয়ের নগরী এবং সমুদ্রের বালিয়াড়ির কথা মনে হলেই সোনার মনে হয় রাজার এক দেশ আছে। বাবার কাছে সে গল্প শুনেছে। মুড়াপাড়ার বাবুদের বাড়ি নদীর পাড়ে পাড়ে, প্রাসাদের মতো অট্টালিকা, নদীর চলে কাশফুল এবং বড় চর পার হলে পিলখানার মাঠ। মাঠে সবসময় হাতিটা বাঁধা থাকে। বাবুদের মেয়ে অমলা কমলা, কমলা ওর বয়সী। ওরা কলকাতায় থাকে। পুজোর সময় ওরা আসে। কেন জানি সোনার ট্রয় নগরীর কাঠের ঘোড়ার কথা মনে হলে নদীর চরে হাতিটার কথা মনে হয়, অমলা কমলার কথা মনে হয়, আর মনে হয় সেই অট্টালিকার মতো প্রাসাদের কথা। বড়দা মেজদা পূজা এলেই যায়, সে যেতে পারে না। মেলা থেকে এসে এবার কেন জানি তার মনে হলো দাদাদের মতো সেও এবার মুড়াপাড়ায় যেতে পারবে। বাবুদের হাতি, শীতলক্ষা নদী, পিলখানার মাঠ এবং নদীর পাড়ে দাঁড়িয়ে সেই স্টিমারটা দেখতে পাবে। কি আলো, কি আলো! সারা নদী উথাল পাথাল করে আলোটা গ্রামের দুপাশে মাঠের ঘাসে ঘাসে, নদীর চরে কাশবনে কিছুক্ষণের জন্য স্থির উজ্জ্বল হয়ে থাকে। সোনা মেলা থেকে এসেই কেন জানি ভাবল সে বড় হয়ে গেছে। সে এবার মুড়াপাড়ার দুর্গাপূজা দেখতে যেতে পারবে। এই শশীভূষণ ভোর হলে তক্তাপোষে বসে থাকতেন। দুলে দুলে কী সব বই পড়তেন। সোনা চেয়ারে বসে পা দোলাত এবং মনোযোগ দিলে ওর পড়া শিখতে বেশি সময় লাগত না। তারপর এদেশে বর্ষাকাল এলে নৌকায় করে স্কুল। মাস্টার মশাই কাঠের পাটাতনের মাঝখানে বসে থাকতেন। ইসম লগি বাইত। ওরা 3 ভাই, গ্রামের আরও 4-5 জন ছেলে একসঙ্গে মাস্টার মশাইকে নিয়ে বিদ্যালয়ে চলে যেত। বর্ষা এলেই কত শালুক ফুল ফুটে থাকে চারিদিকে। তখন এসব অঞ্চলে আর হাতি ঘোড়া উঠে আসতে পারে না, কেবল জল আর জল। ধানের জমি, পাটের জমি, জলে জলে দেশটা ডুবে থাকে। মাছ, ছোট বড় রুপুলি মাছ জলের নিচে, স্ফটিক জল। ধান খেতে, পাট খেতে কত রাজ্যের সব পোকামাকড়, ছোট বড় নীল সবুজ রঙের কাঁচ পোকার মতো, আবার হলুদ রং কোনো পোকার। সূর্য উঠলে এইসব পোকামাকড় পাতার নিচে লুকিয়ে থাকে। সোনা নৌকায় উঠলেই কৌটোয় যত সোনা পোকা ধরে আনে। একবার সে একটা আশ্চর্য রকমের পোকা পেয়েছিল, সোনালি রঙের কাঁচ পোকা, টিপ দেবার মতো। পোকাটাকে পোকা বলে চেনাই যায় না। মুক্ত বিন্দুর মতো মাঝখানে উজ্জ্বল, চারিদিকে তার সোনালি রং, কালো একটা বর্ডার দেওয়া, হাত পা বলে কিছু নেই। সত্যি কপালে টিপ দেবার জন্য যেন এই কাঁচ পোকা। সে ফতিমার জন্য কাঁচ পোকা কৌটার ভিতর রেখে দিয়েছিল। কবে ফতিমা আসবে এখন আর দেখা হয় না। বর্ষা এলে এ গ্রামে হুট করে চলে আসতে পারে না ফতিমা। সে স্কুল থেকে বাড়ি ফিরে গোপনে কাঁচ পোকা ওর সুটকেসে তুলে রাখল। বর্ষা শেষ হলে সে ফতিমাকে কপালে টিপের মতো পরিয়ে দেবে। সোনা এই সবের ভিতর বড় হতে হতে একদিন দেখল মেজো জ্যাঠামশাই নৌকা পাঠিয়েছেন। মুড়াপাড়া থেকে নৌকা এসেছে। ছোট কাকা বললেন, সোনা তুমি যাইবা দুর্গা ঠাকুর দেখতে, কান্দাকাটি কইর না কিন্তু। সোনা এবার দূর দেশে যাবে। আকাশে বাতাসে পূজার বাজনা বেজে উঠল। মুড়াপাড়া থেকে নৌকা এসেছে। অলিমধ্যে বড় একটা মাছ তুলে আনলো। সোনা, লালটু, পল্টু মাছটাকে টেনে রান্নাঘরে তুলছে। কত বড় মাছ! ওরা 3 জনে নাড়াতে পারছে না। বড় বউ, ধন বউ মাছটা দেখে তাজ্জব। ঢাইন মাছ। পাগল মানুষ মনীন্দ্রনাথ এত বড় মাছটা দেখে উঠোনের উপর নাচতে থাকলেন। সোনা বলল, আমি মুড়াপাড়া যামু দাদা। কে কইছে তুমি যাইবা? কাকাই কইছে। লালটু ভেবেছিল মা হয়তো বলেছেন। মা বললে এ সংসারে কিছু হয় না।
মার কিছু বলার কোনো অধিকার নেই। ছোট কাকা যখন বলেছে তখন যথার্থই যাবে সোনা, কেউ বাধা দিতে পারবে না। লালটু কেমন বিরক্ত হয়ে বলল, ব্যাগ কইরা কাইন্দা দিলে হইব না, আমি বাড়ি যামু বলে লালটু সোনাকে মুখ ভেঙচে দিল। এই অভ্যাস লালটু পল্টু, সোনাকে ওরা সহ্য করতে পারে না। বাড়িতে সোনা সবার ছোট বলে ওর আদর বেশি। এতদিন সে মুড়াপাড়া যেতে পারেনি, এটা একটা সান্ত্বনা ছিল। সেই সোনা ওদের সঙ্গে যাচ্ছে, রাগ হয় না? সোনাও ছেড়ে দেবার পাত্র না, সে দুর্গা ঠাকুর দেখতে যাবে। ওর প্রাণে কি যে আনন্দ, মন প্রসন্ন। দাদারা খারাপ বলে সে খারাপ হবে কেন? সে দূর দেশে যাবে, কত দূর, একদিন লেগে যাবে যেতে। কত নদী বন মাঠ পড়বে যেতে। সে লালটুকে মন প্রফুল্ল থাকলে দাদা বলে ডাকে, পল্টুকে বড় দাদা। সে এখন মোটামুটি স্কুলের ভালো ছাত্র। সে এখন দূরের মাঠে একা নেমে যেতে পারে। জব খেতে লুকোচুরি খেলতে আজকাল আর ভয় পায় না। ধনবউ সোনার মুখ দেখতে থাকলো। বড় করে কাজল টেনে দিয়েছে চোখে। সুন্দর মুখ, যত লাবণ্য চোখে। বয়সের অনুপাতে লম্বা বেশি। একটু মাংস থাকলে শরীরে এ লাবণ্য সবুজ দ্বীপের মতো। সোনার চোখ বড়, কাজল দিলে সে চোখ আরও বড় দেখায়। কপালের একপাশে কোড়ে আঙুলে ধনবউ লম্বা করে কাজল টেনে দিল। বাঁ পা থেকে সামান্য ধুলো নিয়ে সোনার মাথায় দিল এবং সামান্য থুতু ছিটিয়ে দিল শরীরে। তারপর সোনাকে বুকে জড়িয়ে ধরল, চুমু খেলো কপালে। সোনার কেমন সুরসুরি লাগছিল, কাতুকুতুর মতো। সোনা খিলখিল করে হাসছিল। সোনা একেবারে পুরোপুরি পাগল মানুষের মুখ পেয়েছে। শরীরের গড়ন দেখলে বোঝা যায় তেমনি লাবণ্যময় শরীর তার। বয়সকালে উঁচু লম্বা হবে খুব। ধনবউ সোনাকে কোলে নিয়ে আদর করতে চাইল, কিন্তু সোনার সংকোচ হচ্ছে। সে লজ্জা পাচ্ছিল। বলল, আমার লজ্জা করে, আমি কোলে উঠুম না মা। দূর দেশে যাবে ছেলে। 7-8 দিন ধনবউ এই ছেলে বুকে নিয়ে শুতে পারবে না। বুকটা কেমন টনটন করছিল। বলল, ল তোমারে নৌকায় দিয়ে আসি। এই বলে জোর জার করে কোলে তুলে নিতে চাইল। সোনা কিছুতেই উঠল না। ধনবউ বলল, আমার যে ইচ্ছা করে তোমারে কোলে একটু তুলে নি বলে ফের ছেলেকে দুহাত বাড়িয়ে তুলে নিতে গেল। ধ্যাত, তুমি যে কি করো না মা, আমারে তুমি কোলে নিবা কেন? আমি বড় হই নাই? অ মা রে, আমার সোনা বড় হইছে। বড়দি শুই না জান কি কয় সোনা, সোনা নাকি বড় হইছে, কোলে উঠতে লজ্জা। নৌকা ঘাটে বাঁধা। ওরা 3 জনে যাবে মোড়াপাড়া, দুর্গা ঠাকুর দেখতে যাবে। গ্রামের পুজো প্রতাপচন্দ্র করে। কতকালের এক মামলা আছে। কেউ সে বাড়ির ঠাকুর দেখতে যেতে পারে না। ছোট বালকদের মন মানবে কেন? পুজোর সময় হলেই ভূপেন্দ্রনাথ নৌকা পাঠিয়ে দেন। সুতরাং সোনা, লালটু, পল্টু যাচ্ছে মুড়াপাড়া। ইসম নিয়ে যাচ্ছে। এ কদিন অলিমদ্দি বাড়ির কাজ করবে। ইসমেরও যেন কদিন ছুটি। সেই দলবল নিয়ে হইচই করে ফিরে আসবে। সে সকলের আগে নৌকায় উঠে বসে আছে। ভালো লগি নিয়েছে, বৈঠা নিয়েছে। অন্যের লগি বৈঠা ওর পছন্দ নয়। পালের দড়ি দড়া ঠিক আছে কিনা দেখে নিচ্ছে। খুঁটিনাটি কাজ। দূর দেশে যাবে, একদিন লেগে যাবে। সে সব কিছু এমনকি হুঁকো গোলকে ঠিক করে নিল। 10 ক্রোশের মতো পথ। এখন এই সকালে রওনা হলে পৌঁছাতে রাত হয়ে যাবে। ঘুরে ফিরে যেতে হবে। নদীতে এবং বিলে বাতাস পেলে স্রোতের মুখে তুলে দিতে পারলে তবে সকাল সকাল যেতে পারবে। সোনা ঠাকুরদাকে প্রণাম করল। বলল, দাদু, আমরা মুড়াপাড়া পূজা দেখতে যাইতাছি। বুড়ো মানুষটি খুঁজে পেতে চিবুক ধরে বলল, তাই বুঝি? লালটু বলল, দাদু, 10 রায় আপনার লাইগা কি কিনমু? বুড়া মানুষটা কোনো উত্তর দেবার আগেই পল্টু ঠাট্টা করে বলল, ঝুমঝুমি মাসি কিনমু? দেখছো, দেখো বড় বউ, কি কয় তোমার পোলা, আমারে ঝুমঝুমি বাঁশি কিনা দিবা কয়। ঠিকই বলেছে, আপনি ছেলে মানুষের মতো কাঁদেন, আপনাকে কেউ খেতে দেয় না কন। আমি কই বুঝি, কন না। আমার কিছু মনে থাকে না বড় বউ।
পল্টু নৌকায় উঠে দেখল পাগল মানুষ গলুইতে বসে আছে চুপচাপ। সে কখনো বাবা বলে ডাকে না। এই মানুষ বড় অপরিচিত তার কাছে। এই মানুষের পাগলামি কেমন বিরক্তিকর। সে যত বড় হচ্ছে এক পাগল মানুষ তার বাবা ভাবতে কষ্ট হচ্ছে। বাবাকে এড়িয়ে চলার একটা স্বভাব গড়ে উঠেছে পল্টুর ভিতর, কিছুটা যেন শাসনের ভঙ্গি। এই মানুষের কোনো অসম্মান ওকে পীড়া দেয়। নানাভাবে সেসব অসম্মান থেকে মানুষটাকে রক্ষা করার বাসনা। কিন্তু সে আর কি মানুষ যে এই পাগল মানুষকে ধরে বেঁধে রাখবে? নৌকার গলুয়ে চুপচাপ বসে আছেন তিনি। পাটাতনের ওপর পদ্মাসন করে বসে আছেন। পল্টু নৌকায় উঠেই বলল, আপনি নামেন, কই যাইবেন আপনি? পাগল ঠাকুর পল্টুর কথার কোনো জবাব দিল না। ছেলে মানুষের মতো ফিক ফিক করে হাসলেন। পল্টু এবার রেগে গিয়ে বলল, আপনি নামেন, নামেন কইতাছি। মনীন্দ্রনাথ এতটুকু নড়লেন না, কথা বললেন না, বরং কাপড়টা বেশ যত্ন নিয়ে পাট করে পরলেন। পোশাকে কোনো অশালীন কিছু আছে এই ভেবে কাপড়টা বেশ গুটিয়ে পরলেন। হাত কাটা শার্ট গায়ে, শার্টটা টেনে টুনে দিলেন। মাথার চুল হাতেই পাট করতে থাকলেন। দেখো, এই চুল আমার, এই ভূষণ ভূষণ আমার, এবার আমি তোমাদের সঙ্গে যেতে পারি বলে ধ্যানী পুরুষের মতো ফের পদ্মাসনে বসে পড়লে পল্টু হাত ধরে টানতে আরম্ভ করল, আপনি নামেন। মা, 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 সে চিৎকার করতে থাকলো, যেন বড় বউ এলেই সব ফয়সালা হয়ে যাবে। কিন্তু বড় বউর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ইসম কিছু বলছিল না। সে বেশ মজা পাচ্ছে। সে চুপচাপ ছয়ের ওপাশে বসে আছে, কিছু দেখতে পাচ্ছে না মতো বসে বেতের ঝোপে বলতার চাক খুঁজছে। পল্টু বলল, নামেন এখন, নৌকা সাইরা দিব। কে কার কথা শোনে? এমন শরৎকালের সকাল, ঠান্ডা হাওয়া ধান ক্ষেত থেকে ভেসে আসছে। কোরার ডাক ভেসে আসছিল। নদীতে নৌকায় পাল দেখা যাচ্ছে। পাল তুলে নদীতে গ্রামাফোন বাজাতে বাজাতে কারা যেন যায়। সোনালি বালির নদী থেকে বড় বড় মাছ ধান খেতে, শ্যাওলা খেতে উঠে আসছে। কত শস্যক্ষেত্র দুপাশে অথবা স্ফটিক জল, কারণ পাট কাটা হলে গ্রাম মাঠ দ্বীপের মতো। চারপাশে যেন দিঘির জল টলটল করছে। বিশাল জলরাশি নিয়ে এইসব বাড়ি, জমি এবং নদী ভেসে রয়েছে। মনীন্দ্রনাথের কতদিন থেকে কোথাও যাবার বাসনা। বর্ষা এলেই তিনি বন্দি রাজপুত্রের মতো শুধু অর্জুন গাছটার নিচে বসে থাকেন। মোড়াপাড়া থেকে নৌকা এসেছে শুনি ওর দূর দেশে যাবার ইচ্ছা হলো। সবার আগে যা কিছু পরনে ছিল তাই নিয়ে তিনি নৌকায় উঠে বসে আছেন। চুল কি সুন্দরভাবে পাট করেছেন, ভদ্র মানুষের মতো চুপচাপ, একেবারে সেই এক সরল বালক যেন। পল্টু যত এসব দেখছিল তত ক্ষেপে যাচ্ছিল। সে এবার ভয় দেখাবার জন্য বলল, ডাকমু ছোট কাকারে? মনীন্দ্রনাথ খুব অপরাধী চোখে পল্টুর দিকে তাকালেন, যেন বলার ইচ্ছা, বাছা আর ডেকো না, আমি তোমাদের পাশে চুপচাপ বসে থাকব। মনীন্দ্রনাথের বড় অবলা জীবের মতো চোখ, চোখে এক অসামান্য অসহায় দুঃখ ভেসে বেড়াচ্ছে। আমি যে এক পাগল মানুষ, কতকাল ধরে হাঁটছি, তবু সেই দুর্গের মতো প্রাসাদে পৌঁছতে পারছি না। তিনি তাঁর জাতককে এমন কিছু বুঝি বলতে চাইছেন। লালটু পল্টু উঠে এলো। ছোট কাকা ঘাটে এসেই বললেন, ভিতরে কে বইসা আসে রে? সঙ্গে সঙ্গে মনীন্দ্রনাথ ছইয়ের ভিতর থেকে গলা বাড়িয়ে দিলেন। হামাগুড়ি দিয়ে যেন কত বাধ্যর ছেলে বের হয়ে পাটাতনে দাঁড়ালেন। ধন বউ, বড় বউ এসেছে ঘাটে। নৌকা ছেড়ে দিলে ওরা চলে যাবে। তখন মনীন্দ্রনাথ পাড়ে উঠে আসছেন। চোখে মুখে কি ভয়ঙ্কর উদাসীনতা। নৌকার গলুয়ে জল দিয়ে ইসম ঘাট থেকে দড়ি ছেড়ে দিলে পাগল মানুষ ছুটে যেতে চাইলেন। বড় বউ এখনো ঘাটে, সুতরাং কোনো ভয় নেই। সে যেমন দুহাত ছড়িয়ে অন্যান্যবার আগলে রাখে, এবারও আগলে রাখল। বলল, এসো, বাড়ি এসো। বড় বউর সেই এক বিষণ্ণ মুখ। কত আর বয়স এই বড় বউ? 30 হতে পারে, 33 হতে পারে। বড় বউর বয়স মুখ দেখে ধরা যায় না। বড় বউর দিকে তাকিয়ে পাগল মানুষ আর নড়লেন না। সোনার ছইয়ের ভিতর থেকে মুখ বাড়িয়ে দেখল বড় জেঠিমা জ্যাঠামশাইকে ধরে নিয়ে যাচ্ছেন। সোনার
বড় কষ্ট হতে লাগলো। সে এবার গলা ছেড়ে ডাকল, জ্যাঠামশায়। মনীন্দ্রনাথ কেমন দুহাত ওপরে তুলে দিলেন। আশীর্বাদ করার মতো ভঙ্গিতে দুহাত ওপরে তুলে দাঁড়িয়ে থাকলেন। সোনা এবার চিৎকার করে বলল, 10টা থাইক্কা কি আনমু? পারো তো আমার জন্য কপিলা গাইয়ের দুধ এনো, যেন এমন বলার ইচ্ছা। আর যদি পারো শীতলক্ষার চরে এখন যেসব কাশ ফুল ফুটে থাকবে, বাতাসে তা আমার নামে উড়িয়ে দিও। সেই এক মেয়ে পলিন, যার নাম, পারো তো তার নামে কিছু কাশফুল জলে ভাসিয়ে দিও। সোনা দেখল জ্যাঠামশাই কিছুই বলছেন না, জেঠিমা চুপচাপ। ক্রমে নৌকা ভেসে যেতে থাকলো। ক্রমে ধান ক্ষেত পার হলে সোনালি বালির নদী। নদীতে নৌকা নেমে গেলে আর কিছু দেখা গেল না। সোনাও এবার ছইয়ের ভিতর চুপচাপ বসে থাকলে ইসম বলল, কি দেখছেন সোনাবাবু? বিলের জলে নৌকা দেখছিল ইসম। সোনাকে এমন চুপচাপ দেখে কথা না বলে পারছিল না। সোনা অপলক শুধু দেখছিল। এমন অসীম জলরাশি, পারাপারহীন জলরাশি, কত দূর চলে গেছে। বুঝি আর এই নাও এবং মাঝি বিল পার হবে না। জল, শুধু জল। সোনা বিস্ময়ে হতবাক। সোনা কিছু বলল না। এই বিলে আবেদ আলীর বউ ডুবে মরেছে। এই বিলের জলে এক ময়ূরপঙ্খীর নাও আছে, সোনার নাও, পবনের বৈঠা। সোনার বলতে ইচ্ছা হলো ইসমকে, এই যে জল, জলের নিচে যে নাও, সোনার নাও, পবনের বৈঠা। পারেন না আপনি সেই নাও তুলে আনতে? আমি, আপনি আর পাগল জ্যাঠামশাই সেই নাও নিয়ে বিল পার হয়ে চলে যাব। যেন এমন নাও মিলে গেলেই ওরা সেই রামপ্যাটে চলে যেতে পারবে। চোখ নীল, সোনালি চুল মেয়ের। আহা, বড় ডুব দিতে ইচ্ছা করছিল বিলের জলে। ডুব দিয়ে ময়ূরপঙ্খী নৌকাটা তুলে আনতে ইচ্ছা হচ্ছিল সোনার। ভোরবেলা উঠে মালতী যেমন অন্যদিন সে তার হাঁস কবুতর খোঁয়ার অথবা টং থেকে ছেড়ে দেয়, যেমন সে অন্য কাজগুলি করে চুপচাপ কিছুক্ষণ উঠোনের উপর দাঁড়িয়ে থাকে, তেমনি সে আজও দাঁড়িয়ে থাকলো। হাঁসগুলি জলে ভেসে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। রাতে ভালো ঘুম হয়নি মালতীর। কারা যেন সারা রাত অন্ধকার বাড়িটার ঝোপে জঙ্গলে ঘোরাফেরা করেছে। দাঙ্গার পর থেকেই মালতীর প্রাণে অহেতুক ভয়। নরেন দাসের বউ বলেছে, তর যত কথা, কে তরে আর নিতে আইব? সুতরাং সকালবেলা রাতের সেই ফিসফাস শব্দের কথা কাউকে সে বলতে পারল না। ভয়ে সে যথার্থই রাতে দরজা খুলে বের হয়নি। দু একবার ওঠার অভ্যাস রাতে, সেসব চেপে চুপে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। কে কে? এমনকি সে রাতে 2-3 বার কে কে বলে চিৎকার করে উঠেছিল। কারা কথা কয় গাছের নিচে? সে একবার ঝাঁপ তুলে দেখবার চেষ্টা করেছে। কখনো মনে হয়েছে সেই দাঙ্গার আগুন চোখের ওপর জ্বলছে। এসব দেখলেই আঁতকে উঠত। তারপর মনে হতো, না, স্বপ্ন। জব্বরকে মালতী 2 দিন উত্তরের ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখেছে। নরেন দাস তেড়ে গেছে, তুমি এখানে কেন মিয়া? তারপর বলতো, তোর বাপ আইলে না কইছি তা। জব্বর হাসত। হাসতে হাসতে দাড়িতে হাত বুলাতো। বড় দাড়ি গোঁফ, চেনা যায় না। জব্বর এখন মাতব্বর মানুষ যেন। সে ওর মায়ের মৃত্যুর পর এদিকে অনেক দিন ছিল না। কোথায় কোন গঞ্জে সে এখন তাঁত কিনে ব্যবসা করার চেষ্টা করছে। আবেদ আলীর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আবেদ আলী আবার নিকা করে ভাঙা ঘরে শন দিয়েছে। বিবির জন্য আতা বেড়া দিয়েছে। আবেদ আলীর হাঙ্গা করা বউ মল বাজিয়ে এখন ঘরের ভিতর শুয়ে বসে থাকে। আবেদ আলীকে জব্বর আর পরোয়া করে না। এমনকি সেদিন বাপ বেটাতে বচসা, লাঠালাঠি। আবেদ আলী বলেছিল, হারে পুত, তুই জননীর গায়ে হাত দেস। সেই জব্বর এখন এদিকে এলে আর বাপের কাছে ওঠে না। সে ফেলু শেখের বাড়িতে এসে ওঠে এবং যে কদিন থাকে ফেলুর বিবিকে আতর কিনে দেয়, সুগন্ধ তেল কিনে আনে হাট থেকে এবং বড় ইলিশ কিনে এনে 2-4 রোজ প্রায় যেন জব্বর এক নবাব পয়সার ওপর উড়ে বসে বেড়ায়। ফেলুর বিবি তো জব্বর এলেই উল্লাসে আর বাঁচে না। ফেলু সব বোঝে। সেই এক উক্তি তার, হালার কাওয়া, ভয় ডর নাই,
তারপর কবজিটার দিকে তাকিয়ে থাকে। ডান হাতটাতে সামান্য নিরাময়ের চিহ্ন ফুটে উঠছে, বাঁ হাতের কবজি তেমনি ফুলে ফেঁপে আছে। কালো রং, কুমিরের চামড়ার মতো খসখসে, মরা চামড়া উঠছে কেবল। কালো তারে সাদা কড়ি এবং আলকাতরার মতো চ্যাটচ্যাটে তেল মাখতে মাখতে হাতটা আর হাত নেই। জব্বর এলে বিবি তার নাচে গায়, ফুরফুরে বাতাসে উড়ে বেড়ায়, আর কী সব শলা পরামর্শ। ফেলু তখন ছেঁড়া মাদুরে জাম গাছটার নিচে শুয়ে থাকে। নিদেন যখন চোখে আর সয় না, বাগি বাছুরটা নিয়ে মাঠে নেমে আসে। তারপর রোদ্দুরে দাঁড়িয়ে চিৎকার, হালার কাওয়া, আমারে ডরায় না। সেই বিবি পর্যন্ত কিছুদিন হলো জব্বরের সঙ্গে কথা কয় না। কি এমন ঘটনা ওর জানার ইচ্ছা ছিল? কি এমন ঘটনা ওদের দুজনকে মাঠের মতো বোবা বানিয়ে রেখেছে? সে আসে না। সে না এলে ফেলুর এখন আহার্যটা দায়। কোনো কোনো দিন জব্বর সোজা উঠোনে উঠে আসত। তারপর মালতীকে ডেকে বলতো, দিদি আসেন। মালতী বাইরে এলে জব্বর বলতো, আপনি শ্বশুরবাড়ি যাইতে ইচ্ছা হয় না? আপনি শ্বশুরবাড়ি আর যাইবেন না? না রে, কই যামু? কে আর আসে আমার? কি আর আসে আমার? কি যে কন দিদি, কি নাই আপনার? মালতীর চোখে তখন জ্বালা ধরে যেত। মালতীর চেয়ে ছোট এই জব্বর, কিছু ছোট হবে। কত ছোট হতে পারে সকালের হাওয়া মুখে লাগবার সময় এমন ভাবল। আর দেখল এক কদর্য মুখ, চোখে এখন জব্বরের কি যেন লালসা। সে বুঝি ঘুরঘুর করতে ভালোবাসছে। সময় অসময় নাই, সে লোক নিয়ে উঠোনের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এসব দেখলেই মালতীর ভয়টা বাড়ে। তখন যেন বলার ইচ্ছা, তোমার ঠ্যাং ভাইঙা দিমু। অথবা সেই মানুষটার কাছে চলে যেতে ইচ্ছা হয়, ঠাকুর দিবা আমার একটা বড় চাকু, আয়না দিবা। জব্বরের কথা মনে আসতেই মালতীর শরীর কেমন শক্ত হয়ে গেল। সে আর দাঁড়ালো না। হেঁটে হেঁটে দীনবন্ধুর ডেফল গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। সে একটু আড়াল দেওয়া জায়গায় দাঁড়িয়ে আছে। সে মানুষটাকে খুঁজছে। না, নেই মানুষটা। সে দুটো লেবু পাতা ছিঁড়ল, যেন সে এখন এখানে লেবু পাতা তুলতে এসেছে। মানুষটার বদলে সে শশীভূষণকে বৈঠকখানা ঘরে দেখতে পেল। তিনি গোছগাছ করছেন। স্কুল বন্ধ হয়ে গেছে, তিনি দেশে ফিরে যাবেন। কিন্তু সে গেল কোথায়? এ সময় মানুষটা জানলায় বসে থাকে। টেবিলের ওপর গাদা বই, কেবল বইয়ের ভিতর মানুষটা ডুবে থাকে। সে গেল কোথায়? মালতী আর অপেক্ষা করল না। কাঁখে জলের কলসি থাকলে এত ভয়ের কারণ থাকে না, একটা অছিলা থাকে। তবু যখন ভাবতে ভাবতে ঠাকুর বাড়ির উঠোনে উঠে এসেছে, তখন আর ফেরা যায় না। সে ভিতর বাড়িতে ঢুকে দেখতে পেল ঘাট থেকে বড় বউ ধন বউ উঠে আসছে। মালতী এ বাড়ির সকলকেই দেখতে পেল, কেবল রঞ্জিত নেই। রঞ্জিতকে কিছু বলা দরকার। একমাত্র মানুষ এই সংসারে যাকে সব বলা যায়। সে সোনাকে অনুসন্ধান করল। সে থাকলে তাকে বলা যেত, সোনা তোমার মামা গেছে কোনখানে? কিন্তু সোনা, লালটু, পল্টু কেউ নেই। বড় বউ মালতীকে দেখেই কি যেন টের পেল। বলল, তোর মুখ এমন কালো কেন রে? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? কি হবে আবার? চোখ দেখলে মনে হয় সারা রাত না ঘুমিয়ে আছিস। মালতী এবার লজ্জা পেল। সে বলতে পারত অনেক কিছু। না ঘুমিয়ে সে থাকবে কেন? সে তো বিধবা মানুষ, তার আর কার জন্য রাত জেগে থাকা? সুতরাং সে যাও ভেবেছিল। রঞ্জিত কই বৌদি, অরে দেখতাসি না? সে তাও বলতে পারল না। মালতী উঠোন পার হয়ে এলো। ঠাকুর ঘরের পাশে সেই শেফালি গাছটা, সেই গাছটার নিচে এসে দাঁড়ালো। ফুলে ফুলে গাছের চারপাশটা সাদা হয়ে আছে। খুব ভোরে যারা ফুল তুলে নেবার নিয়ে গেছে। এরপরও ফুল ফুটেছে এবং ফুল ঝরে পড়েছে। মালতী কী ভেবে কোঁচড়ে ফুল তুলতে বসে গেল। কিছু কাজ ছিল না হাতে। অথবা এও হতে পারে, কি করে এই উঠোনে কোনো অছিলায় দেরি করা যায়। যদি রঞ্জিত কোথাও গিয়ে থাকে তবে এক্ষুনি চলে আসবে। ফুল তুলতে তুলতে সে হয়তো চলে আসবে। সে রঞ্জিতের জন্য গাছের নিচে ফুল তোলার অভিনয় করছে। মালতীর খোঁপা খুলে গিয়েছিল। খালি গা মালতীর,
সাদা থানে মালতীকে এই সকালে সন্ন্যাসিনীর মতো দেখাচ্ছে। কি পুষ্ট তার বাহু, এমন পুষ্ট বাহু আর শরীর নিয়ে সে কি করবে? রঞ্জিতের কাছে সে বুঝি এমন একটা প্রশ্ন করতেই এসেছে, আমি কি করি, আমি কি যে করি? তখনই উঠোনে পায়ের শব্দ, বুঝি রঞ্জিত। সে চোখ তুলে দেখল ছোট কর্তা, পেছনে অলিমদ্দিকে নিয়ে তিনি বোধহয় যজমান বাড়ি যাচ্ছেন। পূজা পার্বণের সময় এটা, দুর্গাপূজার সময়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দশমীর পর ফাঁকা ফাঁকা ভাবটা পূর্ণিমাতে এসে ভরে যায়। কোজাগরী লক্ষ্মী পূজা, রাতে কোজাগরী জ্যোৎস্না, কি সাদা! কত ইচ্ছা তখন মালতীর নদীর চরে সাদা জ্যোৎস্নায় তরমুজ খেতে চুপচাপ রঞ্জিতকে পাশে নিয়ে বসে থাকে। অঞ্জলিতে দুহাত তুলে বলে, আমি বড় দুঃখিনী, তুমি আমারে নদীর পাড়ে নিয়ে যাও। অথবা যেন বলার ইচ্ছা, জলে নাও ভাসাওবে। মালতীর কেবল রঞ্জিতকে নিয়ে সাদা জ্যোৎস্নায় সোনালি বালির নদীর জলে নিভৃতে সাঁতার কাটতে ইচ্ছা হয়, জলে নাও ভাসাতে ইচ্ছা হয়। সে রঞ্জিতের প্রতীক্ষাতে বসে থাকল। সে এলো না। দুবার বড় বৌদি এদিকে এসেছিল, দুবারই বলবে ভেবেছিল, বৌদি রঞ্জিতকে দেখতাসি না। কিন্তু বলা হয়নি, সংকোচে সে বলতে পারেনি। বৌদি, বৌদি, মনের ভিতর আকুতি তার। বৌদি, বৌদি, আমি ফুল তুলে নিতে আসি নাই বৌদি, আমি। বড় বউ বলল, কিছু বলবি আমাকে? বৌদি, রঞ্জিতকে দেখতাসি না। ও ঢাকা গেছে। ঢাকা গেল? কেমন বিস্ময়ের সঙ্গে বলল। হ্যাঁ গেল। সন্ধ্যায় দেখি ওর এক বন্ধু এসে হাজির, বাউল মানুষ। এ বাড়িতে তো মানুষের শেষ নাই, বৈরাগী বাউল লেগেই আছে। খাবে দাবে শোবে, রাত কাটাবে, ভোর হলে যেদিকে চোখ যাবে সেদিকে নেমে যাবে। ভাবলাম সেই বুঝি। ও মা, রাতে দেখি কী সব ফিসফিস করে কথা। আমাকে বলল, দিদি ঢাকা যাচ্ছি, কবে ফিরব ঠিক নেই, ফিরব কিনা আর তাও বলতে পারি না। এক নিঃশ্বাসে বলে গেল বড় বউ। মালতী আর বড় বউর সামনে দাঁড়াতে পারল না। সে বুঝি ধরা পড়ে যাবে। সে ছুটে বের হয়ে গেল। তুমি এমন মানুষ রঞ্জিত? সে যেন আর পারছে না। কোথাও ছুটে গিয়ে বুঝি ঝাঁপ দেবার ইচ্ছা। সে তেঁতুল গাছটা পার হয়ে গেল এবং বড় যে জাম গাছটা পুকুর পাড়ে ছায়া ছায়া ভাব সৃষ্টি করে রেখেছে সেখানে গিয়ে দাঁড়ালো। সেখানে সে হাউ হাউ করে বুঝি প্রাণ খুলে কাঁদতে পারবে, কেউ টের পাবে না। সে ফুলগুলি এবার জলে ফেলে দিল এবং দাঁড়িয়ে দেখল ফুলগুলি জলে ভেসে ভেসে কত দূরে যায়। রাতের অন্ধকারে ফিসফিস করে কারা যেন কথা বলে। আমি কই যাই ঠাকুর? মালতী সহসা চিৎকার করে উঠতে চাইল, কিন্তু পারল না। অভিমানে চোখ ফেটে শুধু জল নেমে আসছে তার। আজ এ পর্যন্তই। উপন্যাসের 14 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর বন্ধুদের কাছে অনুরোধ, এই উপন্যাসের জন্যে প্লিজ একটু কমেন্টস করুন, একটু লাইক দিন। আজকের মতন নমস্কার।